গ্রুপ পর্বে টোটাল 4টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 3টা ম্যাচ বাংলাদেশ জয়লাভ করেছে। একটা ম্যাচে বাংলাদেশ সাউথ আফ্রিকার সঙ্গে খুবই হাড্ডাহাড্ডি লড়াই করেছে এবং অনেকটা মানে জিততে জিততে বাংলাদেশ দল হেরে গেছে। সেই পারফরমেন্সটা দেখার পরে সবার মনের মধ্যে একটা আশা জেগেছে যে বাংলাদেশ দল সামনের সময়গুলোতে ভালো করতে পারে। কিন্তু যারা ম্যাচগুলোকে বিশ্লেষণ করেছে তাদের সবার মাথায় একটা বিষয় কিন্তু সবসময় ছিল, বাংলাদেশ দল ভালো পারফরমেন্স করেছে। আমরা অনেক দিন ধরে একই গল্প বলে আসছি যে এই টু মাচ স্লো উইকেট বা ম্যারম্যারে উইকেটে বাংলাদেশ দল খেলতে খেলতে আমাদের যে টি-20 ফর্মেটে যে খেলার যে ধরন, সেই ধরনটাই বাংলাদেশ দল আজ পর্যন্ত আয়ত্ত করতে পারেনি। লাকিলি যুক্তরাষ্ট্রের মাটিতে বা গ্রুপ পর্বে যে ম্যাচগুলো আমরা খেলেছি সেই ম্যাচগুলোর পিচটা কাইন্ড অফ সিমিলার আমাদের বলতে পারে আমাদের মিরপুরের উইকেটের মতো, যার কারণে বাংলাদেশ দল সেখানে ভালো পারফরমেন্স করেছে। ব্যাটসম্যানরা তো ভালো করতে পারেনি, বোলাররা মোটামুটি এই ধরনের উইকেটে বোলিং করার একটা অভ্যস্ততা ছিল এবং সেটা তারা করে 4টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ তারা জয়লাভ করেছে। ম্যাচের আগে যখন বিশ্লেষণ হচ্ছিল তখন একটা বিষয় বলেছে যে এটা একটা ট্রু উইকেট এবং এই উইকেটে কিন্তু রান রয়েছে, অর্থাৎ এখানে যদি ব্যাটসম্যানরা যদি চান রান তুলতে পারেন, এবং আমরা কিছু পরিসংখ্যানও বলছিলাম, পরিসংখ্যান অনুযায়ী যে অ্যাভারেজে এই মাঠে প্রত্যেকটা ওভারে প্রায় 9 রানের মতো করে রান হয়েছে বা 9 করে রান হয়েছে। দ্যাট মিনস এই উইকেটে রান নেওয়ার কিন্তু ভালো সুযোগ ছিল। এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড়, কারণ ট্রু উইকেট বা স্পোর্টিং উইকেটে টি-20 ফর্মেটে বাংলাদেশ দল কখনোই ভালো খেলতে পারে না এবং সেটা তারা আরও একবার প্রমাণ করেছে। বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার সঙ্গে তারা হেরে গেছে এবং ডিএল মেথডে মূলত বাংলাদেশ দল হেরে গেছে 28 রানের ব্যবধানে। স্কোরটা আপনারা হয়তো অনেকেরই মধ্যে জেনে গেছেন, বাংলাদেশ দল 140 রান করেছে 8 উইকেটের বিনিময়ে। বাংলাদেশের ব্যাটিং লাইন নিয়ে আসলে কি বলা যায়? আমাদের ক্যাপ্টেন তিনি আসলে ম্যাচ শেষ করার পরে শান্ত তিনি বললেন যে একটা ভালো খবর যে আমাদের ব্যাটসম্যানরা রান পেয়েছে, এটা আমাদের জন্য একটু বাড়তি পাওনা হবে। নেক্সট ম্যাচগুলোতে আমাদের বোলাররা যদি আরও বেটার পারফরমেন্স করতে পারে তাহলে হয়তো বা ম্যাচগুলো আমরা জিততে পারি। নেক্সট ম্যাচ বলতে আমরা ভারতের সঙ্গে ম্যাচের কথা বলছি। স্কোর কার্ডটা একটু আপনাদেরকে বলি। তানজিদ হাসান তিনি আবারও ডাক মেরেছেন, লাস্ট ম্যাচে তিনি ডাক মেরেছেন। তিনি এই ওয়ার্ল্ড কাপে শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ম্যাচে তিনি সম্ভবত 35 রানে একটা ইনিংস খেলেছিলেন। এর বাইরে থ্রু দ্য টুর্নামেন্ট তার ব্যাটে কোনো ধরনের রান নেই। এই প্লেয়ারটা আসলে কোনোভাবেই ক্লিক করছেন না এবং তিনি আসলে কাইন্ড অফ তিনি 3টা বল খেলে 0 রানে আউট হয়ে গেছেন। লাস্ট যে ম্যাচটা বাংলাদেশ দল খেলেছিল সেখানে তিনি কিন্তু একদম মানে প্রথম বলে তিনি আউট হয়ে গিয়েছিলেন। সো তামিমের কাছ থেকে ব্যাটিং বা রানের যে জায়গাটা সেটাতে বাংলাদেশ দল বরাবরই ব্যর্থ হয়েছে। কিন্তু যদি আমি বিবেচনা করি যে আপনি 3 বল খেলে 0 রানে গেছেন, সেটা কাইন্ড অফ আমার কাছে মনে হয় যে মেনে নেওয়ার মতো মানে অবস্থা রয়েছে যে ঠিক আছে আপনি বল নষ্ট করেননি টি-20 ফর্মেটে, যেহেতু বলগুলো কাউন্ট হয়, আপনি বল নষ্ট করেননি, আপনি 0 রানে আউট হয়ে গেছেন, ওকে, একজন ব্যাটসম্যান চলে গেল। লিটন কুমার দাস 25 বল খেলে তিনি 16 রান করেছেন। আমাকে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের ম্যাচটা আসলে কোথায় সব থেকে বেশি খারাপ সময় ছিল, লিটন কুমার দাস এবং তারপরে নাজমুল হোসেন শান্ত তিনি 36 বল থেকে 41 রান করেছেন। যেই দুটো স্কোরকে আমাদের ক্যাপ্টেন বলছেন যে আমাদের টপ অর্ডার রান পেয়েছে, কিন্তু এই যে রান, এই রানটা তো একটা ফিগার হয়ে আছে। এই রানটা অ্যাকচুয়ালি আপনার ইনিংসে কি ভ্যালু অ্যাড করেছে, দ্যাটস দ্য বিগ কোশ্চেন। 25 বল খেলে 16 রান, ম্যাচটাকে তো সেখানেই আপনি নামিয়ে আনলেন। লিটন কুমার দাস আর কত বছর আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন? আর কত বছর খেললে আপনার আসলে একটা ট্রু উইকেটে রান করার একটা অপরচুনিটি তৈরি হবে? কোন উইকেট আসলে আপনাদের জন্য আদর্শ? কেমন উইকেট চান আপনারা? এই উইকেটও যদি আপনি রান করতে না পারেন তাহলে আর এটা নিয়ে আসলে ডিফারেন্ট করে আসলে অন্যভাবে বলার কোনো কিছু নেই। লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত এই দুজনের যে পার্টনারশিপ ছিল, এই পার্টনারশিপটা বাংলাদেশকে কিছু ফিগার দিয়েছে, কিছু রান দিয়েছে, কিন্তু বাংলাদেশের উইকেট ইনিংসটাকে তারা কিন্তু নষ্ট করে দিয়ে গেছে। এবং দুজনে মিলে যে পার্টনারশিপটা করেছে, সেই পার্টনারশিপে বাংলাদেশ দল যতটুকু না রান করেছে তার থেকে অনেক বেশি বল খেয়েছে। রিশাদ হোসেন তাকে নিয়ে কোচ তিনি আমি জানি না তিনি আসলে ম্যাচ শুরুর আগে অর্থাৎ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মতো যে ম্যাচটা তার আগে তিনি যখন পোস্ট ম্যাচ প্রি ম্যাচ যখন প্রেস কনফারেন্স ছিল তখন তিনি এসে বলেছেন যে তিনি একটু আনঅর্থোডক্স কোনো কিছু করবেন বা প্রচলিত নিয়মের বাইরে গিয়ে তিনি কিছু একটা করবেন। প্রচলিত নিয়মের বাইরে গিয়ে তিনি কি করলেন? প্রচলিত নিয়মের বাইরে গিয়ে তিনি হচ্ছে রিশাদকে একটু উপরে এনে ব্যাটিং করালেন। রিশাদ তিনি ব্যর্থ হয়েছেন, 4 বল খেলে তিনি মাত্র 2 রান করেছেন। এটাও আমার কাছে জায়েজ যে আপনি 4টা বল খেলে 2 রান করেছেন, বল নষ্ট করেননি। তাওহিদ হৃদয় তার কথা পরে বলছি। সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ, বড় ম্যাচে আসলে যদি বড় প্লেয়াররা পারফরমেন্স করতে না পারে তাহলে আলটিমেটলি আসলে কোনো কিছুই করার থাকে না। সাকিব আল হাসান তিনি যেই বলে তিনি আউট হয়ে
স্টাম্পের মধ্যে একটা বল ছিল, তিনি লিডিং এজ হয়ে তিনি আউট হয়ে গেছেন এবং বলটা একটু স্লোয়ার ছিল, তিনি ব্যাটে বলে পারফেক্টলি ক্লিক করতে পারেননি এবং বলটা পরবর্তীতে গিয়ে সুপার মিড অনে গিয়ে তিনি ক্যাচ আউট হয়ে গেছেন। এবং মাহমুদুল্লাহ রিয়াদ একটা খাটো লেন্থের বল তিনি টেনে খেলতে গিয়েছিলেন, ড্র্যাগিং করে স্টাম্পের মধ্যে বলটা ঢুকে গেছে, মিস টাইমিং হয়ে তিনি আউট হয়ে গেছেন। দুজন দায়িত্বশীল ব্যাটসম্যান যাদের দিকে আসলে আপনার সবাই তাকিয়ে আছে যে তারা ভালো পারফরমেন্স করবে, তারা কিন্তু সেটার কোনো পরিচয় দিতে পারেনি। বড় ম্যাচে যদি বড় প্লেয়াররা ভালো খেলতে না পারে তাহলে আলটিমেটলি আসলে অন্য প্লেয়ারদেরকে কিছু বলার মতো জায়গা থাকে না। তাসকিন আহমেদ তিনি 7 বল থেকে 13 রান করেছেন। মেহেদী হাসান তাকে সুযোগ দেওয়া হয়েছিল, জাকির আলী অনেককে বসিয়ে দিয়ে তিনি প্রথম বলের শটটা খুব সুন্দর ছিল কিন্তু একেবারে পারফেক্টলি ফিল্ডার সেখানে সেট করা ছিল, অর্থাৎ ডিপ থার্ডম্যান অঞ্চলে তিনি কিন্তু ক্যাচ দিয়ে তিনি পুরো ইনিংসটা যদি একটা মাত্র ইনিংস এখানে আসলে শুধুমাত্র কাউন্ট করতে পারবেন, সেটা হচ্ছে তাওহিদ হৃদয়ের ইনিংসটা। তাওহিদ হৃদয় তিনি কি করেছেন, তিনি 28 বল থেকে 40 রান করেছেন। দিস ইজ দ্য অনলি ইনিংস বাংলাদেশের যেটা নিয়ে আসলে কথা বলার জায়গা আছে। এর বাইরে বাকি যত ফিগার দেখছেন, ইনফ্যাক্ট শান্ত যে 40 রান, এই 40 রান বাংলাদেশকে 140 নিতে সহযোগিতা করেছে কিন্তু বাংলাদেশকে একটা ম্যাচ উইনিং টোটাল দিতে কোনোভাবে সহযোগিতা করেনি। লিটন কুমার দাস তিনি অনেকগুলো বল খেয়েছেন, কাইন্ড অফ নিজেকে আসলে একটু ফর্মে নিয়ে আসার জন্য বা একটু কনফিডেন্স গেইন করার জন্য তিনি একটা ইনিংস খেলেছেন। আমি বলবো যে তিনি হয় পারেন না, না হয় তিনি স্বার্থপরের মতো একটা ইনিংস তিনি খেলেছেন। এই ইনিংসগুলো বাংলাদেশকে আসলে কিছুই দেয়নি। 140 রান 8 উইকেটের বিনিময়ে এই যে উইকেট, এই উইকেটে আপনি 170-এর নিচে কোনো স্কোর করলে ম্যাচ জেতা অস্ট্রেলিয়ার এগেনস্টে কোনো সম্ভাবনাই নেই, কোনো সম্ভাবনাই নেই। এবং সেটা কিন্তু বাংলাদেশ দল আদতে পারেনি। আমাদের যখন বোলিং ইউনিট যখন বোলিং করতে এসেছে, বোলিং ইউনিট যথারীতি আসলে এই স্কোর যখন হয়েছে তখন বোলারদের কাছ থেকে অনেক বড় কোনো কিছু এক্সপেক্ট করার কোনো সুযোগ ছিল না। তবে এখানেও একটা প্রশ্ন, ট্রু উইকেটে, ট্রু স্পোর্টিং উইকেটে আমাদের ব্যাটসম্যানদের পাশাপাশি আমাদের বোলারও বরাবরই ব্যর্থ হয়, আমাদের বোলাররা শুধুমাত্র স্লো উইকেটে ভালো পারফরমেন্স করে। আপনি মুস্তাফিজুর রহমানের কথা চিন্তা করেন, তাসকিনের কথা চিন্তা করেন। আমি তো আপনাদেরকে স্কোর কার্ডটা যদি একটু পড়ে শোনাই, সেখানে তাসকিন আহমেদ তিনি 16 ইকোনমিতে বোলিং করেছেন, 1.2 বল তিনি বল করেছেন, অর্থাৎ 1 ওভার এবং পরবর্তী 2টা বল তিনি করেছেন, তিনি 22 রান দিয়েছেন। মুস্তাফিজুর রহমান তিনি 2 ওভার বল করে রান দিয়েছেন 23। রিশাদ একমাত্র বোলার যে 2টো উইকেট নিয়েছে, যে 2টো উইকেট গিয়েছে অস্ট্রেলিয়ার, তিনি 3 ওভার বল করে 23 রান দিয়েছেন। এটা ছাড়া সাকিব তিনি 1 ওভার বল করে 9 রান দিয়েছেন এবং মেহেদী হাসান তিনি 4 ওভার বল করে তিনি 22 রান দিয়েছেন। অর্থাৎ আমরা ট্রু উইকেটে খেলার জন্য আমাদের না ব্যাটিং ইউনিট না বোলিং ইউনিট, কোনো ইউনিট স্টিল নাও তৈরি না। এবং এটাই সবচেয়ে বড় টেনশনের কারণ। আপনি ভালো উইকেটে বাংলাদেশকে ভালো খেলাতে পারবেন না, এটা সম্ভবই না। না আমাদের ব্যাটসম্যানরা ভালো করতে পারে ভালো উইকেটে, না আমাদের বোলাররা ভালো উইকেটে ভালো করতে পারে। বাংলাদেশের জন্য একটাই আদর্শ উইকেট, মিরপুরে ম্যারম্যারে উইকেট। এই উইকেটটা আপনি দুনিয়ার যে কোনো প্রান্তে দিয়ে দেন, সেখানে বাংলাদেশ দল ভালো পারফরমেন্স করতে পারবে। সঠিক কোনো উইকেটে, ভালো কোনো উইকেটে বাংলাদেশে ভালো করার কোনো সুযোগ নেই। পরবর্তী ম্যাচ রয়েছে ভারতের সঙ্গে, মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ হয়তো পরিবর্তনের জায়গা হতে পারে। সাকিব তামিমকে হয়তো বসিয়ে দেওয়া হতে ওপেনিংয়ে, যেহেতু তিনি আসলে টোটালি রান পাচ্ছেন না, তার জায়গায় সৌম্য সরকারকে হয়তো নিয়ে আসা হতে পারে। আমি ঠিক জানি না, আসলে বাংলাদেশের কাছে অপশনও খুব একটা বেশি নেই। তা না হলে লিটন এই ধরনের পারফরমেন্স করে তাকে আসলে দলের মধ্যে রাখার তো কোনো মানে হয় না, কিন্তু আপনাকে লিটনকে তাও রাখতে হচ্ছে। বোলিং সাইডে একটা পরিবর্তন আসতে পারে। তাসকিন আহমেদ পেস বোলিং ইউনিটে, তাসকিনকে হয়তো বসিয়ে দেওয়া হতেও পারে। সেক্ষেত্রে শরীফুলের একটা দলে ইনক্লুড করার একটা ব্যাপার রয়েছে, তাকে দলে নিয়ে আসার চেষ্টা রয়েছে। তাসকিন যেহেতু এই ওভারে অনেক বেশি খুরুচে ছিল, ইনফ্যাক্ট সে নেপালের সঙ্গে যে ম্যাচটা ছিল সেখানেও তিনি রান বিলিয়েছেন, তো যার কারণে হয়তোবা তাসকিনকে বসিয়ে শরীফুলকে ইনক্লুড করা হতে পারে। এই দুটো সম্ভাব্য পরিবর্তন আসতে পারে ভারতের সঙ্গে আমাদের ম্যাচে। তবে ওই যে পুরনো কথা, ট্রু স্পোর্টিং উইকেটে আমাদের প্লেয়াররা ভালো পারফরমেন্স করতে পারছে না, তারা আগেও পারেনি, এখনও তারা ঠিক মতো পারছে না। তারপর আমরা আশাবাদী মানুষ, আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশ দল নিজেদের দিনে একটা ভালো পারফরমেন্স করবে। আর এই ভালো পারফরমেন্স করার জন্য ব্যাটিং ইউনিটকে মাস্ট দায়িত্বটা ঠিকঠাক মতো নিতে হবে। এবং সাকিব, মাহমুদুল্লাহ মতো সিনিয়র ক্যাম্পেইনাররা তারা যদি ছোট দলের বিপক্ষে বড় রান করে তাহলে হবে না, বড় দলের বিপক্ষে তাদেরকে বড় স্কোর করতে হবে, সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আর ওই 40 বল খেলে 42 রান করা এই ইনিংসগুলো টি-20 ফর্মেটে আসলে কোনো কাজে আসে না। আলটিমেটলি সেটা উল্টো হিতে বিপরীত হয়ে যায়। এই জায়গাগুলো নিয়ে ডেফিনেটলি বাংলাদেশ টিম কাজ করবে এবং ভারত এবং আফগানিস্তান দুটো ম্যাচ আমাদের এখনও পর্যন্ত সুপার 8-এ রয়ে গেছে। এখনও পর্যন্ত আমাদের সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়ার।
যদিও অনেক বড় প্রত্যাশা হয়ে যাবে, তবে প্রত্যাশা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। আমরা আশা করছি বাংলাদেশ দল ভারতের সঙ্গে যে ম্যাচটা হবে, অর্থাৎ সময় তো আর নেই, একদিনেই মানে আজকের ম্যাচ, নেক্সট ডেতেই ভারতের সঙ্গে আমাদের ম্যাচ রয়েছে, কালকে সোফার সন্ধ্যায় আমাদের ম্যাচটা রয়েছে, সেই ম্যাচে বাংলাদেশ দল ভালো করবে সেই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।